ধানসিঁড়ি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আপনারা শুনবেন বিদেশি গল্পের অনুবাদ। গল্পটি লিখেছেন H.G. ওয়েলস। গল্পের নাম আমার দেখা ভূত। এটি আমার সম্পাদিত নির্বাচিত ভূতের গল্প থেকে নেওয়া হয়েছে। নির্বাচিত ভূতের গল্প রকমারি.com-এ পাবেন। গল্প পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। আমার দেখা ভূত, H.G. ওয়েলস। হঠাৎ বলল ক্লেটন, গত রাতটা আমি ক্লাবে কাটিয়েছি, আর আমি সে সময় একটা ভূতকে আটক করেছি। বন্ধুরা সকলে কৌতূহলী হয়ে ভূতের কথা শুনে সকলে ঘিরে ধরে ক্লেটনকে। অনুরোধ জানাই ব্যাপারটা খুলে বলতে। কেউ কেউ পরিহাস করে ব্যাপারটা নিয়ে সব ব্যাপারটাই যে ডাহা মিথ্যে সে কথা বলতেও কেউ ছাড়েনি। কিন্তু তাদের কথা গায়ে মাখে না ক্লেটন। সে স্পষ্টভাবে বলে, আমি ভূত টুত বিশ্বাস করতাম না, আপনারা সকলেই বেশ ভালো করেই জানেন। কাজেই ব্যাপারটা বেশ ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ক্লাবের সদস্যরা ক্লেটনকে অনুরোধ করে বলে, অযথা ভূমিকা না বাড়িয়ে আসল ব্যাপারটা খুলে বলুন। ক্লেটন নিঃশ্বাস ছেড়ে বলে, নিশ্চয়ই বলবো। ভূতের সঙ্গে যখন আমার দেখা হলো তখন বেচারার খুব শোচনীয় অবস্থা। আমার জানা ছিল না যে ভূতও কাঁদতে পারে। একটা চুরুট ধরিয়ে বেশ আয়েশ করে বসে ক্লেটন তারপর বেশ ক্লান্ত দেখাচ্ছিল প্রথম থেকেই। চুরুটে সে বড় বড় কয়েকটা টান দেয় এবং ধীরে ধীরে বলে, আমরা সাধারণত যেসব ভূতের কথা বলি তারা একই জায়গায় ঘুর ঘুর করে সবসময় ভয় দেখায় লোকদের। আমার দেখা ভূতটা কিন্তু সে ধরনের নয়, যে কোনো অন্য রকমের। কথা বলতে বলতে ক্লেটন একবার চারদিকে তাকায়। আবার বলতে শুরু করে ক্লেটন, ভূতটাকে আমি প্রথম দেখতে পাই, কেননা সে আমার পিছন পিছন করে দাঁড়িয়েছিল। ওর দেহটা কিরকম যেন স্বচ্ছ ও সাদাটে। তাছাড়া ওর দেহটা ভেদ করে দূরের জানালার আলো আমি ভালো করেই দেখতে পাই। আমার শুভেতে মনে হয় না ও হাবভাব। মনে হয় কিছু একটা করার তার ইচ্ছে, কিন্তু কি যে করবে তা ভেবে পাচ্ছে না। কাঠের দেয়ালে এক হাত দিয়ে ভর করে দাঁড়িয়ে আছে সে, আর এক হাত মুখের কাছে নিয়ে নাড়াচ্ছে। ক্লেটন একটু থামলে স্যান্ডারসন নামে এক সদস্য বলে, কিরকম ছিল ভূতের চেহারা? ক্লেটন বলে, বেশ রোগাটে, লম্বা, বেটে, মাথায় কদম ছাট চুল। স্বাভাবিক নয় কান দুটি দেহের তুলনায় কাঁধ খুবই সরু। গায়ে ছিল কলার দেয়া রেডিমেড জ্যাকেট। পরনে ছিল হাঁটু ছাড়া বেশ ঢোলা প্যান্ট। প্রথমে নিঃশব্দে আমি দোতলায় উঠি। আমার পায়ে হালকা চটি ছিল। আমার হাতে কোনো আলো ছিল না। সিঁড়িতে ওঠার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই ওকে। দাঁড়িয়ে পড়ি। খুব ভালো করে ভূতটাকে লক্ষ্য করি। সে সময় আমি অবশ্য বিন্দুমাত্র ভয় পাইনি, বরঞ্চ আমার কৌতূহল বেড়ে যায়। মনে মনে ভাবি, বিগত 25 বছর ধরে ভূতের অস্তিত্ব
অস্তিত্বকে অস্বীকার করে এসেছি। বয়সকালে একে দেখার আমার সৌভাগ্য হলো। আমাকে দেখতে পায় একসময় ভূতটা, সঙ্গে সঙ্গে আমার দিকে ঘুরে দাঁড়ায়। এবার ভূতটাকে আরো ভালোভাবে দেখার সুযোগ পাই। ভূতটাকে আমার অপরিণত বয়স্ক মনে হয়। নাক, মুখ ইত্যাদি বেশ সুন্দর নয়, সবে ওঠা খোঁচা খোঁচা গোঁফ ঠোঁটের উপরে। ভূতটাও বেশ ধৈর্য সহকারে আমাকে দেখে। ভূতের করণীয় কর্তব্য ব্যাপারে সজাগ হয়। সে বেশ সোজা হয়ে দাঁড়ায়, নিয়ম অনুসারে মাথাটা সামনের দিকে এগোয়, লম্বা লম্বা হাত দুটো দেহের দুপাশে ঝুলিয়ে রাখে, মুখটা খুলে মৃদু শব্দ করে, পায়ে পায়ে আমার দিকে এগুতে থাকে। আমি বিন্দুমাত্র ভয় পাইনি। আমি ভূতটাকে বেশ জোরে ধমক দিলাম, বললাম, বোকার মতো চিৎকার করো না, এটা তোমার জায়গা নয়। এখানে এসে শুধু শুধু ঝামেলা করছো কেন? আমার ধমকে ভূতটা কেমন যেন জড়সড় হলো। আগের মতো নাকি সুরে ও ও বলে মৃদু চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে আমি ওকে প্রশ্ন করি, তুমি যে এখানে এসেছো, তুমি এই ক্লাবের মেম্বার? মেম্বার ছাড়া এই ক্লাবে প্রবেশ করা অপরাধ। এছাড়া আমি যে ভূতটাকে কেয়ার করি না তা বোঝানোর জন্যে ওর ছায়া সর্বস্ব দেহের একটা কোণের ভেতর দিয়ে দোতলার বারান্দায় যাই, মোমবাতি জ্বালাবার চেষ্টা করি। তবে ভূতটার উপর থেকে আমি নজর সরাই না। দ্বিতীয়বার প্রশ্ন করি। আমার প্রশ্নের জবাব কিন্তু আমি পাইনি। ভূতটা আমার প্রশ্নে হোক কিংবা বেপরোয়া ভাব দেখে বারান্দায় চলাফেরার যথেষ্ট পথ রেখে এক পাশে দাঁড়ায়, বিষণ্ণভাবে বলে, না, আমি আপনাদের ক্লাবের মেম্বার নই। আমি হলাম একজন ভূত। আসলে ভূতটা আমাকে ভয় পাওয়াতে চাইছে। আমিও বেপরোয়া ভাব দেখাই, বলি, মেম্বার ছাড়া ক্লাবে ঘোরাফেরা খুবই নিন্দনীয়। তাহলে কি তুমি ক্লাবের সদস্যদের সঙ্গে দেখা করতে এসেছো? অবশ্য আমাকে প্রত্যেকটি কথা খুবই হিসেব করে বলতে হচ্ছিল, পাছে ভূতটা আমার মনের দুর্বলতা টের পেয়ে যায়। অতি কষ্টে আমি একটা মোমবাতি জ্বালি, মোমবাতি হাতে ভূতটার দিকে ঘুরে দাঁড়াই, প্রশ্ন করি, আসলে তুমি এখানে দাঁড়িয়ে কি করছিলে? মোমবাতির আলোয় ভূতটা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। সুবোধ বালকের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। পরে আস্তে আস্তে বলে, প্রকৃতপক্ষে আমি এখানে এসেছি মানুষকে ভয় দেখাতে। ভূতের কথায় আমার কৌতূহল জাগে। আবার প্রশ্ন করি, এ বুদ্ধিটা তোমাকে কে দিল? ভূতটা আমতা আমতা করে বলে, আমি একজন ভূত। ভূত সবসময় জীবন্ত মানুষদের ভয় দেখায়। আমিও আমার মহান কর্তব্য পালন করতে এসেছি। আমিও ছাড়বার পাত্র নই। সঙ্গে সঙ্গে বলি, এটা ভদ্রলোকের ক্লাব। এখানে ক্লাবের সদস্যদের অনুমতি ছাড়া কারো কিছু করার অধিকার নেই। তাছাড়া এই ক্লাবে মহিলা ও শিশুরা আছে। তারা যদি একটিবার তোমার সেই বদনখানা দেখে তাহলে সত্যি সত্যি ভয় পাবে, ক্লাবের বদনাম হবে। এসব কথা কি একটিবারও ভেবে দেখেছ? ভূতটা মাথা চুলকায়, অপ্রস্তুতভাবে বলে, আগে না, সেরকম কিছু ভাবিনি। তাহলে কি তুমি এখানে খুন হয়েছিলে? আগে তাও না,
তবে জায়গাটা দেখার পর কেন জানি না আমার খুব পছন্দ হয়, কেননা এখানকার পরিবেশ সেকালের মতো। কথা বলতে বলতে ভূতটা একটা চেয়ারে বসে পড়ে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে। আমি ভূতটার কাছে যাই, বলি, এ কি হচ্ছে? এখানে কাঁদলে কি সমস্যার সমাধান হবে? কথা বলতে বলতে অভ্যাসবশত ভূতের পিঠে হাত দিতে যাই, কিন্তু আমার হাতটা ভূতের ছায়া শরীর ভেদ করে নিচে নামে। আমি সমস্ত শরীরে শিহরণ অনুভব করি। কয়েক পা পিছিয়ে আসি। ওকে সাহায্য করার জন্য আমিও হাত দুটি দিয়ে বিভিন্ন ভঙ্গি করতে শুরু করি। স্যান্ডারসন মন্তব্য করে, শেষ পর্যন্ত ভূতটা তোমার সহায়তায় সাফল্যমণ্ডিত হলো। তুমি ঠিকই ধরেছ স্যান্ডারসন। অতি কষ্টে ভূতটার মনোবল ফিরিয়ে আনি। ওকে একরকম জোর করে দাঁড়া করাই, নানান ভঙ্গি ভূতটাকে দেখাই। ভূতটা মনোযোগ দিয়ে আমার নানান ভঙ্গি দেখে, পরে বলে, আপনাকে দেখে আমি বেসামাল হয়ে পড়েছি। অগত্যা আমি ভূতটার দিকে পেছন ফিরে দাঁড়াই, আয়নার মাধ্যমে ওর দিকে লক্ষ্য রাখি। আমাকে পিছন ফিরতে দেখে ভূত সঙ্গে সঙ্গে নানান রকম ভঙ্গি করতে থাকে। একসময় শেষ ভঙ্গিতে দাঁড়ায়, অর্থাৎ সোজা হয়ে দাঁড়িয়ে নিজের হাত দুটি দুপাশে ছড়িয়ে দেয়। ঠিক সে সময় ক্লাবের ঘড়ি সশব্দে রাত 1টার ঘোষণা করে। এতক্ষণ ইভান্স চুপ করেছিল। সে এবার প্রশ্ন করে, তারপর তুমি কি করলে ক্লেটন? তারপর আর কি করব? ততক্ষণে ইচ্ছে হলো ঘুমিয়ে শরীরের ক্লান্তি দূর করি। ক্লেটনের বক্তব্য সবাই বিশ্বাস করতে পারে না, বিশেষ করে প্রাচীন ও বর্তমানে স্থাপত্য বিষয়ে গবেষক স্যান্ডারসন ভূতের দেহের ভঙ্গিগুলো বিশ্বাস করে না। ক্লেটনকে সে ভঙ্গিগুলো দেখাতে বলে। অন্য সদস্য ইভান্স বাধা দেয়, বলে তার কোনো প্রয়োজন নেই, কেননা ওসব ভঙ্গি করতে গিয়ে ক্লেটনের কোনো ক্ষতি হয় নিশ্চয়ই আমরা সহজভাবে নিতে পারবো না। অন্য সদস্যরা সমর্থন জানায় উইস ইভান্সকে। ক্লেটন তবুও ফায়ারপ্লেসের সামনে দাঁড়ায়, অল্প সময় নিজের পায়ের দিকে তাকিয়ে কি যেন চিন্তা করে। পরে তার হাত জোড়া সমান্তরালভাবে সামনের দিকে এগোয়। দেহের বিভিন্ন ভঙ্গিমা করার পর স্যান্ডারসন বলে, বেশ ভঙ্গিমা আয়ত্ত করেছ ভূতের কাছ থেকে, কিন্তু শেষের ভঙ্গিটা কিন্তু তুমি করনি ক্লেটন। হাসে ক্লেটন, বলে, আমি জানি, তবে ভূতটা অদৃশ্য হয়েছিল ওই ভঙ্গির পরেই। তবু স্যান্ডারসন ছাড়ার পাত্র নয়। বিজ্ঞানের যুগে সে এই জাতীয় মনের দুর্বলতাকে পরিহাস করে। অন্যদের আপত্তি সত্ত্বেও ক্লেটন আবার নতুন করে ভূতের অদৃশ্য হওয়ার ভঙ্গিগুলো শুরু করে। একসময় সবকটি অঙ্গভঙ্গি করে ক্লেটন স্থির হয়ে দাঁড়ায়। ক্লেটন যে মজার গল্প তৈরি করেছে সে বিষয়ে সদস্যদের কোনো সন্দেহ থাকে না। যখন সকলে ব্যাপারটা নিয়ে হাসাহাসি করছে, তখন আসলে কিন্তু ক্লেটনের মুখমণ্ডল পাল্টাতে শুরু করে। মৃতের মতো স্থির হয়েছে তার চোখ, শক্ত হয়ে গেছে শরীর। নিশ্চল পাথরের মতো হলেও অল্প অল্প দুলতে থাকে সে। তারপরেই হঠাৎ একই সঙ্গে ঘরের চেয়ার, আসবাবপত্র ইত্যাদি আপনা আপনি মেঝেতে আশ্রয় পড়তে শুরু করে। সকলে ব্যস্ত হয়, ভয়ও পায়। ক্লেটনের দেহটা মাটিতে আছড়ে পড়ে দাঁড়ানো অবস্থায়।
কোনো লক্ষণই দেখা যায় না ওঠার। ইভান্স ছুটে গিয়ে ক্লেটনকে ধরে। কিছুক্ষণ ধরেই কথা বলতে পারে না ক্লাবের কোনো সদস্যই। হক চকিয়ে যায় সকলেই। স্যান্ডারসন সঙ্গে সঙ্গে ক্লেটনের দেহ পরীক্ষা করে ক্লেটনকে মৃত ঘোষণা করে। ভূতের গল্পটি কেমন লাগলো দয়া করে মন্তব্য করে জানাবেন। অনুরোধ থাকলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি শেয়ার করে বন্ধুদের জানাতে সাহায্য করবেন। সবাই ভালো থাকুন। আবার দেখা হবে কোনো নতুন গল্প নিয়ে।